Recording in progress. Hello everyone. আপনারা কি আমার শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা এখন অনেকে জয়েন করেন নাই, সো আমি চাচ্ছি না ক্লাসটা ডিলে করতে। আমি চেষ্টা করবো আজকে ক্লাসটা as soon as possible শেষ করে দেওয়ার জন্য। তো আপনারা যে কয়জনই জয়েন করেছেন আপনাদের সাথে নিয়ে শুরু করি। লাস্ট দিন গ্রাফের এক দুইটা টপিক আমাদের বাকি ছিল, আজকে আমরা ওই জিনিসগুলো দেখবো, দেন আমরা নতুন একটা টপিকে চলে যাবো আজকে ইনশাআল্লাহ। ওকে, এবং আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের এই কোর্সের জন্য সেকেন্ড লাস্ট কোর্স, মানে সেকেন্ড লাস্ট ক্লাস। সো একটু মনোযোগ দিবেন। দেখেন, যদি এখানে বলা আছে যে পাথ অফ লেন্থ n অফ এ গ্রাফ বলতে আমরা কি বুঝি? Recording stopped. Recording in progress. A path of length n from e to v in a undirected graph. ধরে নিচ্ছি যে আমাদের একটা আনডিরেক্টেড গ্রাফে অনেকগুলো নোড আছে। কতগুলো নোড আছে এটা আমরা মেনশন করছি না, শুধু নিচে অনেকগুলো নোড আছে, এবং এই গ্রাফের মধ্যে একটা নোড হচ্ছে ইউ, একটা নোড হচ্ছে ভি। নোড বলতে আমরা ভার্টেক্স বোঝাচ্ছি। সো ইউ এন্ড ভি এর মধ্যে একটা পাথ আছে অলরেডি। ধরে নিচ্ছে একটা পাথ এখানে ইউ এন্ড ভি এর মধ্যে আছে। ইউ এন্ড ভি এর মধ্যে অনেকগুলা ভার্টেক্স আছে, সেই ভার্টেক্স গুলো আমরা এখানে দেখাচ্ছি না। সো যেহেতু ওই পাথটা আসলে অনেকগুলো ভার্টেক্স এর মধ্যে দিয়ে যায়, এই জন্য আমরা এখানে একটা এরকম স্ট্রেট লাইন না দেখে একটা কার্ভড লাইন দিয়ে সেটা দেখাচ্ছি। নাও ধরে নিচ্ছি ইউ হচ্ছে একটা ভার্টেক্স, ভি হচ্ছে একটা ভার্টেক্স। তো ইউ এবং ভি এর মধ্যে এন লেন্থের একটা ভার্টেক্স এন লেন্থের একটা পাথ বলতে আমরা কি বুঝবো? ঠিক আছে, সো এন লেন্থের পাথ বলতে আমরা বুঝবো যে ইউ থেকে ভি একটা পাথ আছে, কিন্তু সেখানে এন সংখ্যক এজ হয়ে যেতে হয়। এন সংখ্যক এজ গুলো হচ্ছে E1, E2, E3 এভাবে আপ টু EN পর্যন্ত, যেখানে EN এর একটা এন্ডিং পয়েন্ট থাকবে হচ্ছে ইউ এর মধ্যে, আর একটা এন্ডিং পয়েন্ট ধরে নিচ্ছে এটা x1 এর মধ্যে। E2 এর একটা এন্ডিং পয়েন্ট হচ্ছে x1 এর মধ্যে, E2 এর আরেকটা এন্ডিং পয়েন্ট হচ্ছে x2 এর মধ্যে। সিমিলারলি E3 পরের এজটার একটা এন্ডিং পয়েন্ট হচ্ছে x2 এর মধ্যে, এর নেক্সট এন্ডিং পয়েন্ট হচ্ছে x3 এর মধ্যে। এভাবে করে একদম লাস্ট যে এজটা আছে সেটার একটা এন্ডিং পয়েন্ট ধরে নিচ্ছে এটা xn-1 এ, এবং এটা লাস্ট এজটা লাস্ট ইন পয়েন্ট হচ্ছে xn এই ভার্টেক্সটাতে, যেখানে xn হচ্ছে ভি। আর এদিকে এটা একটা এন্ডিং পয়েন্ট x1 ধরেছে, তো এটার অন্য এন্ডিং পয়েন্ট x0 ধরতে পারে, যেখানে x0 হচ্ছে ইউ। ওকে, সো আমাদের যে কয়টা এজ থাকবে সিকোয়েন্সিয়াল এজ E1 থেকে EN পর্যন্ত, একদম ফার্স্ট এজের একটা এন্ডিং পয়েন্ট এর মধ্যে থাকবে এবং লাস্ট এজের আরেকটা এন্ডিং পয়েন্ট ভি এর মধ্যে থাকবে, এবং n সংখ্যক এজ দিয়ে যদি ইউ এবং ভি কানেক্টেড হয় তখন আমরা সেই পাথটাকে n লেন্থের একটা পাথ বলবো। ওকে, এই জিনিসটা বোঝা গেছে? সাপোজ ধরে নেই যে আমাদের চারটা পয়েন্ট আছে, একটা হচ্ছে পি, কিউ, আর এস। এইখানে এই চারটা ভার্টেক্স এর মধ্যে পি এবং এস এর মধ্যে যদি আমরা একটা 3 লেন্থের পাথ বলি, সেই 3 লেন্থের পাথ কিরকম হতে পারে? পি থেকে কিউ এ একটা এজ, কিউ থেকে আরেকটা এজ, আর থেকে এস এর মধ্যে একটা এজ। যদি পি থেকে এস এর মধ্যে 2 লেন্থের একটা পাথ দেওয়া থাকে সেটা কিরকম হতে পারতো? সে পি থেকে আর এর মধ্যে একটা এজ, আর থেকে এস এর মধ্যে একটা এজ, সেটা 2 লেন্থের পাথ হবে। যদি 1 লেন্থের পাথ আছে এরকম বলে দেওয়া থাকতো, দ্যাট মিন্স পি এবং এস এর ডিরেক্ট একটা এজ থাকার কথা, তখনই কেবলমাত্র পি এবং এস এর মধ্যে একটা 1 লেন্থের পাথ এক্সিস্ট করতে পারবে। বুঝতে পেরেছি? তো এখানে পি এবং এস এর মধ্যে 3 রকম পাথ আছে, একটা হচ্ছে 3 লেন্থের পাথ, একটা 2 লেন্থের পাথ, একটা হচ্ছে 1 লেন্থের পাথ। নাও আমরা কিন্তু এটাও বলতে পারি যে পি এবং এস এর মধ্যে 4 লেন্থের একটা পাথ আছে। কেউ কি বলতে পারবো কিভাবে?
ইয়েস স্যার, প্রথমে পি থেকে আর যাব, তারপর কিউতে, তারপরে পি তে আবার এসে। যদি আমরা পাথটা এইভাবে নেই, সে পি থেকে আরে গেল, আর থেকে কিউতে গেল, কিউ থেকে পিতে গেল, এবং পি থেকে সর্বশেষ এসে গেল, এটা আসলে একটা 4 লেন্থের পাথ হবে। ওকে, সো অনেকভাবে এখানে পাথ হইতে পারে। নাও এখানে দেখেন যে আমরা যদি এভাবে না নিয়ে সরাসরি এরকম নিতাম যে প্রথমে পি থেকে কিউতে যাবে, কিউ থেকে আর এ যাবে, কিউ থেকে আর এ যাবে, এবং আর থেকে এস এ যাবে, 3 লেন্থের একটা পাথ যদি নেই, এখানে দেখেন এই পাথটা হচ্ছে একটা সিম্পল পাথ। সিম্পল পাথ বলতেছি কেন, কারণ এখানে হচ্ছে কোনো একটা ভার্টেক্স রিপিট করে নাই। ওকে, নাও পি থেকে পি এর মধ্যে যদি একটা পাথ দেখি, পি থেকে পি এর মধ্যে পাথ কিরকম হতে পারে? পি থেকে কিউ এ যাবে, কিউ থেকে আর এ যাবে, আর থেকে এস এ যাবে, এস থেকে अगेन পি তে ফিরে আসবে। তো এটা হবে পি থেকে পি এর মধ্যে একটা পাথ, রাইট? সো এখানে দেখেন এই পাথে শুরু হয়েছে পি থেকে, শেষ হয়েছে পি তে, যে এরকম পাথকে বলা হচ্ছে সার্কিট। সার্কিট। হ্যাঁ, সার্কিট। এবং এটাকে সিম্পল সার্কিট বলা হয় এজ এখানে আছে সেগুলো রিপিট করে নাই, যে মাঝখানের ভার্টেক্স কোনটা রিপিট করতো সেই কাজে এটাকে সিম্পল সার্কিট বলা যেত না। ওকে, সো এই সিম্পল সার্কিটটা, ইয়েস বলি, কেউ কিছু আজ করতে যাচ্ছেন? ওকে, আচ্ছা, আমাদের এরপর একটা ডেফিনেশন আছে যে কোনো একটা গ্রাফকে আমরা কখন কানেক্টেড গ্রাফ বলবো। যদি এরকম হয়, সাপোজ এই যে এখানে দেখেন W5 হচ্ছে একটা গ্রাফ, এই গ্রাফে টোটাল 6টা ভার্টেক্স আছে। ওকে, 6 ভার্টেক্স আর देयर। তো এই 6টা ভার্টেক্সের যে কোনো দুইটা ভার্টেক্স যদি আমি নেই, সাপোজ A এবং B নিলাম, এই দুইটা ভার্টেক্স কোনো না কোনো ভাবে কানেক্টেড। কিভাবে কানেক্টেড? সাপোজ এই এজটা দিয়ে কানেক্টেড, অথবা আমরা চাইলে এটা দিয়ে গেলাম, এটা দিয়ে গেলাম, এভাবে কানেক্টেড, অথবা এটা দিয়ে গেলাম, দেন এটা দিয়ে গেলাম, দেন এটা দিয়ে গেলাম, দেন এটা দিয়ে গেলাম, এভাবে কানেক্টেড। ওকে, সো সামহাউ এ এবং বি কানেক্টেড। আবার এ এবং বি এর বদলে যদি অন্য যে কোনো দুইটা পেয়ার নিই, সাপোজ সি এবং এফ নিলাম, এর দুইটাও কানেক্টেড। সি এবং ই নিলাম, সি এবং ই ও কানেক্টেড। ওকে, এভাবে এসে কানেক্টেড। ওকে, কোন একটা গ্রাফে যদি এনি 2 পয়েন্টস সামহাউ কানেক্টেড হয় বা সামহাউ দেয়ার ইজ এ পাথ থাকে, তাহলে আমরা বলবো যে পুরো গ্রাফটা হচ্ছে কানেক্টেড। ওকে, যদি যে কোনো দুইটা ভার্টেক্স আমরা র্যান্ডমলি চুজ করি এবং এই দুইটা ভার্টেক্স এর মধ্যে একটা পাথ এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে পুরো গ্রাফটা কানেক্টেড। তো এখানে যেই 6 ভার্টেক্স এর যে গ্রাফটা দেখানো আছে সেটা কানেক্টেড। যদি আমরা এখানে অতিরিক্ত আরেকটা ভার্টেক্স অ্যাড করে দিই, এখানে একটা ভার্টেক্স দিলাম, ভার্টেক্স এর নাম দিলাম কিউ, কিউ এর সাথে কোনটার কোনো কানেকশন নাই, সেই ক্ষেত্রে আমরা আসলে বলতে পারবো না যে এটা কানেক্টেড। এটা তখন কানেক্টেড গ্রাফ হবে না। ওকে, এটাকে তখন ডিসকানেক্টেড বলা যেতে পারে। সে আরেকটা ভার্টেক্স যদি নেই পি, এবং এই দুটার মধ্যে যদি একটা লিংক করে দিই, এখন কি এই পুরো গ্রাফটাকে কানেক্টেড বলা যায়? এখনো বলা যায় না, কারণ সি এবং কি এর মধ্যে কোনো পাথ নাই, এখন এটা কানেক্টেড করা যাবে না। ওকে, ডিসকানেক্টেড। ওকে, নাও there is a theorem, এখানে বলা আছে যে if there is a simple path between every pair of distinct vertices of a connected graph, মানে যদি কোনো একটা গ্রাফ কানেক্টেড আনডিরেক্টেড হয়, তাহলে সেখানে অবশ্যই একটা দুইটা ভার্টিসেস এর একটা পেয়ারের মধ্যে অবশ্যই একটা সিম্পল পাথ থাকবে। জিনিসটা খুবই ট্রিভিয়াল। একটা গ্রাফ যদি কানেক্টেড হয়, তাহলে যে কোনো দুইটা ভার্টিসেস এর মধ্যে, এটার প্রুফ আপনারা বইতে পাবেন, আপনারা বইতে দেখে নিন। ট্রিভিয়াল একটা প্রুফ, আমি এখানে দেখাচ্ছি না। থিওরেম 2 তে দেখেন, আমরা আগে দেখেছিলাম যে কোনো একটা সিম্পল গ্রাফ যদি হয়, বড় এনি গ্রাফ যদি হয়, সেটাকে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সাপোজ কোনো একটা গ্রাফের
যে রিপ্রেজেন্টেটিভ ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে এ। ওকে, এ দিয়ে কোন একটা গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট করলাম। নাও এটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, আমরা আগের ক্লাসে যেটা দেখে আসলাম। এখন ধরে নিচ্ছি যে এই গ্রাফটাতে টোটাল n সংখ্যক ভার্টিসেস আছে। n সংখ্যক ভার্টিসেস গুলো হচ্ছে v1 v2 v3 আপ টু vn পর্যন্ত এইভাবে নামকরণ করা আছে। ওকে, নাও যদি বলা হয় যে আমরা একটা ভার্টেক্স নিলাম vi আর একটা ভার্টেক্স নিলাম vj। এখন vi থেকে vj এর মধ্যে আর লেন্থের একটা পাথ কতভাবে থাকতে পারে বা কতগুলা পাথ আছে সেটা আমরা বের করতে চাই। vi থেকে vj এর মধ্যে আর লেন্থের কতগুলা পাথ এক্সিস্ট করে সেটা বের করতে চাই। ওকে, তো নাম্বার অফ পাথ কতগুলো হবে সেটা যদি আমরা বের করতে চাই সেটা এই ম্যাট্রিক্স অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকে বের করা যায়। যেটা করতে হবে যে এ কে আর দিয়ে পাওয়ার নিতে হবে। ওকে, আর পাওয়ার কিভাবে নেব? এ কে এ দিয়ে মাল্টিপ্লাই করব, দেন এ দিয়ে মাল্টিপ্লাই করব, এভাবে 8 সংখ্যক বার মাল্টিপ্লাই যদি করি তাহলে এ টু দি পাওয়ার আর পাবো। এ টু দি পাওয়ার আর যেটা পাবো সেই এ টু দি পাওয়ার আর এ এটার ডাইমেনশনও n টাইমস n হবে, রাইট? যদি এ এর ডাইমেনশন n টাইমস n হয়, আমরা দেখেছি যে n সংখ্যক ভার্টেক্স যদি থাকে তাহলে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর ডাইমেনশন হচ্ছে n টাইমস n হবে। তো এ টু দি পাওয়ার r এর ডাইমেনশন n টাইমস n ই হবে। এখন ওই যে n টাইমস n যে ম্যাট্রিক্সটা পেলাম সেই ম্যাট্রিক্সের vi এবং vj এই দুইটা দেখবো কতগুলো ওয়ান আছে, সেই সকল কলামের মধ্যে দেখবো কতগুলো ওয়ান আছে। ওকে, সো যতগুলো ওয়ান পাওয়া যাবে সেই নাম্বার অফ ওয়ানই হবে হচ্ছে vi থেকে vj এর মধ্যে আর লেন্থের নাম্বার অফ পাথ। বুঝতে পারলাম? আমি আরেকবার বলতেছি। সো আমাদের একটা গ্রাফ আছে জি, সেই গ্রাফের জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে এ। যে গ্রাফে n সংখ্যক ভার্টিসেস আছে বলা আছে। নাও আমরা চাই যে vi থেকে vj এর মধ্যে আর লেন্থের কতগুলা পাথ আছে সেটা বের করতে। যেটা করতে হবে একে আর এর পাওয়ার নিতে হবে সেই ম্যাট্রিক্সের এইখানে যে i আছে i তম রোতে এবং j তম কলামে। i তম রো এখানে দেখবো কতগুলো ওয়ান আছে, j তম কলাম এখানে দেখবো কতগুলো ওয়ান আছে। যতগুলো ওয়ান থাকবে সেটা হচ্ছে নাম্বার অফ পাথের সংখ্যা, বা আর লেন্থের টোটাল পাথের সংখ্যা। বুঝলাম? সাপোজ আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স পাই, সাপোজ এ আর করার পর ম্যাট্রিক্সটা এরকম আসলো, সে তিনটা আমাদের ইয়ে ছিল, কি বলে, ভার্টেক্স ছিল। তো তিনটা ভার্টেক্স থাকার পরে এ টু দি পাওয়ার আর করার পরে এটা এরকম আসে। i এর ভ্যালু হচ্ছে 1, j এর ভ্যালু হচ্ছে 2। তো আমরা দেখবো যে এক নাম্বার রোতে কতগুলো ওয়ান আছে। এক নাম্বার রোতে ওয়ান আছে হচ্ছে 2টা, আর 2 নাম্বার কলামে ওয়ান কতগুলো আছে? 1টা। সো এখানে 3টা আর লেন্থের পাথ থাকবে, ধরে নিচ্ছি আর হচ্ছে 2। আমরা ক্যালকুলেট করব। ডিটেইল এক্সাম্পল আপনারা বই থেকে দেখে নেবেন, এই জিনিসটা এক্সামে আসতে পারে। সো একটু বলা যাবে? কোন পয়েন্ট থেকে বলবো বলেন? আর এই যে 2 যোগ 1 স্যার এখান থেকে। কোথেকে? স্যার এই যে 2 আর 1 যোগ করছেন যে ওইটা একটু কি বল স্যার আবার? আচ্ছা, এক্সাম্পলটা আমি পুরোটা আবার বলি। ধরে নিচ্ছি 3 লেন্থের একটা ভার্টেক্স, সরি 3টা ভার্টেক্স বিশিষ্ট একটা গ্রাফ আছে আমাদের, যেখানে এ হচ্ছে কাইন্ড অফ এরকম 1 0 1 1 1 1 0 0 1।
ওকে, নাও আমরা জানতে চাই যে v1 v2 v3, এগেন এটা হচ্ছে v1 v2, এটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ফর এ গ্রাফ জি ফর এক্সাম্পল। নাও আমরা জানতে চাই যে v1 থেকে v2 এর মধ্যে টু লেন্থের কতগুলা পাথ আছে, নাম্বার অফ পাথ কতগুলা, এটা জানতে চাই। এখন এটা যদি বের করতে চাই কি করতে হবে, যেহেতু টু লেন্থ তার মানে আর এর ভ্যালু হচ্ছে 2, তো আমাদের a স্কয়ার বের করতে হবে। তো একজন a স্কয়ার এর ভ্যালুটা বের করে বলুন তো এটা কত আসবে। এর সাথে a যদি আমরা মাল্টিপ্লাই করি এটা হবে হচ্ছে 1 0 1 1 1 1 দেন 0 0 1, এটার সাথে মাল্টিপ্লাই করব সেম জিনিসটা 1 0 1 1 1 1 0 0 1। আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে মাল্টিপ্লাই করতে পারেন, এটা ইজি হয়ে যেত। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, সো আমি হাতে করতেছি। এটার সাথে এটা ভাবে যদি গুণ করি এক, যেহেতু বাইনারি এটা, সো এটা কত পাওয়া যাবে 1 1, এটা 1 পাওয়া যাবে, দেন এটা 0 পাওয়া যাবে, এইটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি 1 + 1 2, এটা 0 পাওয়া যাবে, দেন এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি 1 1 2, এটা 0 পাওয়া যাবে, এটা 1 পাওয়া যাবে, এটা 1 পাওয়া যাবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0, এটা মাল্টিপ্লাই করলে এটাও 0, এটা মাল্টিপ্লাই করলে এটা 1, সেরকম কিছু একটা পাওয়া যাবে। তাহলে আমরা দেখব যেহেতু আমরা v1 থেকে v2 এর মধ্যে টু লেন্থের পাথ বের করতে চাই, তাহলে v1 থেকে v2 এর মধ্যে টু লেন্থের যদি পাথ বের করতে চাই তাহলে দেখবো 1 নাম্বার রোতে কতগুলো 1 আছে, একটা 1 আছে, এর সাথে যোগ করব 2 নাম্বার কলামে কতগুলো 1 আছে, 2 নাম্বার কলামেও একটা 1 আছে, 1 + 1 = 2, তার মানে দুইটা কেউ আনমিউট করে রাখছেন, মিউট করে ফেলেন। তো এখন বুঝতে পারছেন কিভাবে বের করলাম। হ্যাঁ, সো এই ছিল গ্রাফের সিলেবাস। এরপর আমরা ট্রি শুরু করব, আমাদের লাস্ট টপিক ট্রি, সেটা শুরু করব। গ্রাফ নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে আজ করতে পারেন। স্যার সিম্পল পাথ বলতে কি বোঝায়? সিম্পল পাথ বলতে বোঝায় যদি কোনো একটা পাথের মধ্যে যে ইন্টারনাল যে ভার্টেক্স গুলো আছে সেগুলো রিপিট না করে। সাপোজ আমি একটা পাথ নিলাম, সে এটা পি, এটা কিউ, আর এটা এস। পি থেকে কিউ এ গেলাম, কিউ থেকে আর এ গেলাম, এগেন পি গেলাম, তারপরে কিউতে গেলাম, তারপরে আর এ গেলাম, তারপরে এস এ গেলাম। তার মানে পি থেকে এস এর মধ্যে যদি পাথটা দেখি তাহলে পি থেকে প্রথমে কিউ এ গেলাম, কিউ থেকে আর এ গেলাম, আর থেকে আবার পিতে গেলাম, দেন কিউতে গেলাম, দেন আর এ গেলাম, দেন এস এ গেলাম। তাহলে দেখেন এই যে কিউ রিপিট করতেছে, আর মাঝখানে রিপিট করতেছে, ইভেন পিও মাঝখানে রিপিট করতেছে। তো রিপিটেড ভার্টেক্স যদি থাকে সেক্ষেত্রে এটাকে সিম্পল বলা যাবে না। যদি মাঝখানে রিপিটেড ভার্টেক্স না থাকে কোনো একটা পাথে তাহলে সেটাকে সিম্পল পাথ বলা হয়। আর কিছু? স্যার আমাদের কি বাইপার্টাইট গ্রাফ করতে হবে? বাইপার্টাইট গ্রাফ আমি আসলে আপনাদের একটা ক্লাসে কভার করিনি, সো এটা পড়া লাগবে না আপাতত। ওকে, তবে এটা আপনারা যদি গ্রাফ থিওরি পড়েন 4th ইয়ারে সেক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা লাগবে। ইভেন এটা অ্যালগরিদমও হয়তো বা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। ওকে স্যার, ইয়েস, স্যার আমাদের সাবগ্রাফ যে আজকে বের করতে বলছেন ওখানে কি কোনো সূত্র আছে না এমনি আঁকি সবগুলা তো বের করবো? কে করতে হবে। ওকে, এটাতে ডিরেক্ট কোনো ফর্মুলা নেই।
ঠিক আছে, যদি ডিরেক্ট ফর্মুলা থাকতো সেক্ষেত্রে আমি হয়তো সেই জিনিসটা দেখিয়ে দিতাম। স্যার তাহলে তো বোঝার কোনো উপায় নাই যে হয়েছে না না হয়েছে। ওকে, এটা যদি আপনাদের পার্শিয়ালিও হয় সেক্ষেত্রে আমি আপনাদের মার্কস দিয়ে দিব। ওকে, এখানে পার্শিয়াল মার্কিং থাকবে, ডোন্ট ওয়ারি। Recording stopped. কয়টা গ্রাফ আঁকা লাগবে এখানে? মোট কয়টা হচ্ছে? এখানে আসলে ঠিক কতগুলা গ্রাফ হবে আমি আপনাদেরকে কনফার্ম করতে পারতেছি না, কারণ এটা আমি নিজে সলভ করিনি। তবে এটা যে এক্সপোনেনশিয়াল হবে এটা মোটামুটি শিওর। মানে এখানে আসলে কতগুলা নোট ছিল, 2^, এখানে নোট ছিল হচ্ছে 4টা, রাইট? তো 2^4 আপ টু 16টা হইতে পারে, ইভেন মোর। যদি আপনি বাদ দেন বা কম বেশি করেন সেক্ষেত্রে ইভেন মোর হইতে পারে। গ্রাফ সংখ্যা এক্সপোনেনশিয়াল হয় আর কি। হ্যাঁ, আপনারা যদি আসলে এটা করতে পারেন, মানে পার্শিয়ালও যদি হয়, হ্যাঁ, এবং মোটামুটি যে 2টা ভার্টেক্স নিয়ে কতগুলা, একটা ভার্টেক্স নিয়ে কতগুলা, 3টা ভার্টেক্স নিয়ে কতগুলা, 4টা ভার্টেক্স নিয়ে কতগুলা, এটা যদি এই ট্রেন্ডটা যদি আপনারা ঠিকঠাক মতো দেখাতে পারেন আমি ফুল মার্কস দিয়ে দেব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমরা ইয়েস বলেন। স্যার একটা রিলেশনের মধ্যে স্যার কতগুলা টোটাল রিফ্লেক্সিভ ম্যাক্সিমাম হতে পারে, সিমেট্রিক হতে পারে, অ্যান্টিসিমেট্রিক হতে পারে, এটা স্যার আমরা কিভাবে বের করবো? এটাও মোটামুটি ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে হবে। স্যার এটা তো ট্রায়াল এন্ড এরর দিয়ে করতে গেলে তো অনেক বেশি হয়ে যায় স্যার, কারণ এটাও তো স্যার দেখে মনে হয় যে এক্সপোনেন্টের মতো কিছু একটা হবে স্যার, এতগুলা ট্রায়াল এন্ড এরর করে কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, এটাও যদি আপনি যদি এই ট্রেন্ডটা দেখাতে পারেন যে এতগুলা হইতে পারে, হ্যাঁ, তাও আমি ফুল মার্কস দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আজকে আমাদের নতুন টপিক হচ্ছে ট্রি, সেটা শুরু করি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? নাকি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। আচ্ছা, ট্রি আসলে নতুন কিছু না, ট্রি হচ্ছে কাইন্ড অফ গ্রাফ। ট্রি হচ্ছে একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ নো সিম্পল সার্কিট। গ্রাফে যদি কোনো সার্কিট থাকে সেক্ষেত্রে এটাকে ট্রি বলা যাবে না। যদি কোনো একটা গ্রাফের সার্কিট না থাকে সেক্ষেত্রে সেটাকে ট্রি বলা যাবে। ফর এক্সাম্পল, এটা যদি একটা গ্রাফ হয়, এই দুটাকে যদি কানেক্ট করে দেই এটাকে একটা ট্রি বলা যাবে, কারণ এখানে কোনো সার্কিট নাই বা লুপ নাই। কিন্তু এই দুটাকে যদি কানেক্ট করে ফেলি তাহলে দেখেন এখানে একটা সার্কিট তৈরি হয়। স্যার রেকর্ডিংটা অফ আছে স্যার। Recording in progress. আচ্ছা, তো যেটা বলছিলাম, ট্রি হচ্ছে একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ নো সার্কিট, নো সিম্পল সার্কিট। যেমন এই যে এখানে যেটা দেখাচ্ছি, এখানে একটা সার্কিট আছে, এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এটা কিউ হয় এবং এটা আর হয়, তাহলে পি থেকে পি এর মধ্যে একটা সার্কিট এখানে এক্সিস্ট করতেছে। ওকে, তো এটাকে ট্রি বলা যাবে না। বাট এটা যদি এরকম হইতো, এইটা এবং এটা কানেক্টেড, এটা পি, এটা কিউ, এটা আর, তখন এটাকে ট্রি বলা যাবে। তো এই ডেফিনেশন থেকে দেখেন একটা থিওরেম আসছে। থিওরেমে বলা আছে an undirected graph is a tree if and only if there is a unique simple path between any two of its vertices. যে কোন একটা ট্রি যে কোনো দুইটা ভার্টেক্স এর মধ্যে একটা ইউনিক সিম্পল পাথ থাকবে, একটাই পাথ থাকবে। যদি একাধিক পাথ থাকে তার মানে আসলে এখানে একটা সামহাউ সার্কিট এক্সিস্ট করবে। ওকে, সেক্ষেত্রে এটাকে ট্রি বলা যাবে না। ট্রি হইতে হলে যে কোনো দুইটা ইউনিক, যে কোনো দুইটা ভার্টেক্স এর মধ্যে একটাই ইউনিক সিম্পল পাথ থাকতে পারবে। ওকে, তো এই থিওরেমটার প্রুফটা আপনারা দেখে নিন বই থেকে। এখানে দেখেন 3টা গ্রাফ দেওয়া আছে, এই 3টা গ্রাফের মধ্যে কোনটা ট্রি আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে এতে আসি, একই ট্রি হবে বলুন তো? এখানে যে কোনো দুইটা ভার্টেক্স নেন, দেখবেন যে এই দুইটা ভার্টেক্স এর মধ্যে কোনো সার্কিট থাকবে না। যে কোনো দুইটা, যেমন এটা এবং এটা নেন, দেখেন এটা থেকে যদি এটাতে যেতে চাই একটাই ইউনিক সিম্পল পাথ আছে।
ওকে, একাধিক পাথ যদি থাকতো, ফর এক্সাম্পল এইভাবে যদি এটা কানেক্টেড থাকতো, তার মানে আসলে এখানে দুইটা আলাদা পাথ আছে, এবং এখানে এই গ্রাফটার মধ্যে একটা সার্কিট এক্সিস্ট করে, যে এটা এভাবে যে এভাবে যদি ফেরত আসি তখন একটা সার্কিট এক্সিস্ট করবে, সো এটা তখন ট্রি হতো না। কিন্তু এটা যেহেতু ওইরকম কোনো এজ এখানে নাই, সো এটা আসলে ট্রি হবে। সো দিস ইজ এ ট্রি। হোয়াট অ্যাবাউট দিস? এখানে দেখেন এই তিনটার মধ্যে একটা সার্কিট আছে, আর এই তিনটার মধ্যে একটা সার্কিট আছে, তো এটা ট্রি হবে না। এখানে ট্রি হবে স্যার। এটা ট্রি হবে। ঠিক আছে, সো মোটামুটি দেখে বলা যাচ্ছে কোনটা ট্রি হবে কোনটা ট্রি হবে না। আচ্ছা, কিছু কিছু ট্রিকে বলা হয় রুটেড ট্রি। রুটেড ট্রি, রুটেড ট্রি হওয়ার জন্য শর্ত হচ্ছে ট্রি এর যে ভার্টেক্স গুলো থাকবে সেই ভার্টেক্সের যে কোনো একটা ভার্টেক্স কে স্পেসিফাই করা হবে যে এটা হচ্ছে পুরো ট্রির রুট, এবং অন্যগুলো আসলে এই রুট থেকে জেনারেট হয়েছে বা রুট দিয়ে মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ হিসেবে কানেক্ট হচ্ছে। আপনারা দেখবেন যে ফ্যামিলি ট্রি দেখবেন, ফ্যামিলি ট্রি হচ্ছে কাইন্ড অফ একটা ট্রি, হ্যাঁ, যেটা দেখতে সামটাইমস এরকম হয়। এবং ফ্যামিলি ট্রিতে অলওয়েজ একটা রুট থাকে, একদম সবার টপে যে থাকে সে হচ্ছে রুট। ঠিক আছে, সো কোন একটা ট্রি এর একটা ভার্টেক্স যদি রুট হিসেবে ডিফাইন করা থাকে তখন সেটাকে রুটেড ট্রি বলা যেতে পারে। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। Recording stopped. স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে। Recording in progress. সরি, আমার ইন্টারনেট ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। Recording stopped. Recording in আমরা এখানে progress. ছিলাম। দেখেন এখানে আরেকটা ট্রি দেখানো আছে, যে ট্রিটাতে মাঝখানের এই ভার্টেক্সটাকে রুট হিসেবে কনসিডার করা হচ্ছে বা ডিফাইন করা হচ্ছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ট্রি এর মতো স্ট্রাকচার দেওয়ার জন্য, হ্যাঁ, ইউজুয়ালি ট্রি উপরের দিকে বাড়ে, কিন্তু ইন কম্পিউটার সায়েন্স আর ইন গ্রাফ থিওরি ট্রি আসলে নিচের দিকে বাড়ে। সো এটাকে আসলে আমরা এমন ভাবে সাজাতে পারি যাতে করে অন্য এজ গুলো মনে হয় যে রুট থেকে দূরে সরে যাচ্ছে। সো এটাকে উপর থেকে নামে এটাকে নিচের দিকে এভাবে দেখাতে পারি। সো এটা মোটামুটি একটা ট্রি স্ট্রাকচার বা ফ্যামিলি ট্রি এর মতো দেখাবে। আমরা চেষ্টা করবো যখন একটা ট্রি ড্র করবো সেটা যেন ফ্যামিলি ট্রি এর মতো দেখায় বা অ্যাকচুয়ালি ট্রি এর মতো দেখায়। ওকে, আদারওয়াইজ তো ট্রিটাকে আমরা গ্রাফের সাথে কনফিউজ করে ফেলবো। স্যার ফ্যামিলি ট্রি মানে কি স্যার? আবার কেমন হলে বলবো যে ফ্যামিলি ট্রি? আচ্ছা, আপনাদের যে ফ্যামিলি হায়ারার্কি, ইউজুয়ালি যেমন
আমার দাদার বাবা, ওনাকে যদি আমি একটা ভার্টেক্স দিয়ে দেখাই যে ওনার 3টা ছেলে, 3টা ভার্টেক্স, ওনার বড় ছেলের আরো 2টা ছেলে, মেজর ছেলের 3টা ছেলে এবং ছোট ছেলের একটা ছেলে, এবং এই ছেলের আবার 2টা ছেলে। সো দিস ইজ এ ফ্যামিলি ট্রি। ওকে, উপর থেকে নিচের দিকে এক্সপান্ড করতেছে, বা রুট থেকে ডিসেন্ডেন্ট গুলো এক্সপান্ড করতেছে। এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রি। সো এখানে দেখেন, এখানে যে গ্রাফটা বা ট্রিটা দেখানো আছে, এটা আসলে এইভাবে নিচের দিকে এক্সপান্ড করতেছে না। ওকে, সেটা একটা মেয়ার গ্রাফ মনে হইতে পারে। এই জন্য আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে এটার জন্য অন্য ডিসেন্ডেন্ট গুলো আসলে নিচের দিকে এক্সপান্ড করে, এই জন্য আমরা এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। ওকে, আচ্ছা, সো ওটা যদি করি, এখানে দেখেন আগের বার রুট ছিল মাঝখানে, এবার রুট হচ্ছে এই পাশে সরে আসছে। তো রুট একদম উপরে থাকবে, বাকিগুলো আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো যেটা করতে পারি, যেটা এইদিকে এই নোটটা দেখেন, এটা উপরে ছিল, এটাকে প্রথমে নিচে নামিয়ে আনলাম, এটাকে আরো নিচে নামিয়ে আনতে পারি, তারপরে এইটাকেও যদি নিচে নামিয়ে নিয়ে আসি, শেষ পর্যন্ত জিনিসটা এরকম দেখাবে। রুট উপরে, ডিসেন্ডেন্ট গুলো আস্তে আস্তে নিচের দিকে এক্সপান্ড করতেছে। ওকে, তারপর দেখেন কোন একটা পিৎজা শপে যেই হায়ারার্কি থাকে, ওকে, সামটাইমস এরকম দেখাতে পারে। এটা হচ্ছে একটা সিম্পল পিৎজা হাটের ম্যানেজমেন্ট হায়ারার্কি দেখানো আছে, যেখানে সবার টপে আছে পিৎজা শপের ওনার। পিৎজা শপের ওনার হচ্ছে জ্যাক, সে একদম টপে আছে। হ্যাঁ, তার ডিরেক্ট 2জন এমপ্লয়ি হচ্ছে ম্যানেজার ব্রেড এবং শেফ ক্যারল। এরা 2জন ওনারের আন্ডারে কাজ করে। আবার ম্যানেজার ব্রেডের আন্ডারে 2জন কাজ করে, ওয়েট্রেস জেসি এবং ওয়েটার ক্রিস। এই 2জন ম্যানেজার ব্রেডের আন্ডারে কাজ করে। অন্যদিকে শেফ ক্যারলের আন্ডারে কোক ম্যাক্স এবং হেল্পার লেন, এই 2জন কাজ করে। সো এইটা হবে হচ্ছে একটা ট্রি। দেখেন এইখানে পুরো স্ট্রাকচারটা আসলে ট্রি এর মতো। ট্রি এর যে প্রপার্টি গুলো থাকার কথা, সবগুলো প্রপার্টি এখানে আছে। নাও এই ট্রিটাকে আমরা এই ট্রি এর উপর কয়েকটা ডেফিনেশন দিতে পারি। একদম উপরে যে আছে সেটা হচ্ছে এই ট্রি এর রুট। আমরা তো অলরেডি দেখে আসছি, একদম উপরে যে থাকবে সে হচ্ছে রুট। একদম নিচে যারা থাকবে তাদেরকে বলা হয় লিফ, বা যে কটা আছে হচ্ছে লিভস। একদম নিচে যারা আছে এদেরকে বলা হবে লিফ, আর মাঝখানে যারা থাকবে তাদেরকে বলা হবে ইন্টারনাল নোড। এই যে দেখেন ম্যানেজার ব্রেড এবং শেফ ক্যারল, এরা হচ্ছে ইন্টারনাল। একদম উপরে যারা থাকবে, একদম উপরে যে আছে সেটাকে বলা হবে লেভেল 0। এর ইমিডিয়েট ডিসেন্ডেন্ট যারা আছে, ইমিডিয়েট নিচে যারা আছে তাদেরকে বলা হবে লেভেল 1, এন্ড তারপরের গুলোকে বলা হবে লেভেল 2। দুইটা নোডের যদি প্যারেন্ট সেম হয়, বা একটা জায়গা থেকে 2টা নোড আসছে, তাদেরকে বলা হচ্ছে সিবলিং। যেমন ম্যানেজার ব্রেড, শেফ ক্যারল, এদেরকে সিবলিং বলা যাবে। সিমিলারলি এই 2জনকেও সিবলিং বলা যাবে। কিন্তু এই 2জনকে কি সিবলিং বলা যাবে? দেখেন এই 2জন আসলে সেম নোট থেকে আসে না, এই 2টা আলাদা নোট থেকে আসে, সো এদেরকে সিবলিং বলা যাবে না। বাট এদের এই 2জনকে সিবলিং বলা যাবে, এই 2জনকে সিবলিং বলা যাবে। বুঝতে পারলাম? এরপর দেখেন এটা হচ্ছে রুট। রুটের আন্ডারে 2টা সাব ট্রি আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে রুটের বাঁ পাশে যারা আছে এই পুরোটা হচ্ছে একটা সাব ট্রি, যে সাব ট্রির রুট হচ্ছে আবার এই যে এটা,
এই পুরোটাকে যদি একটা সাব ট্রি সার্কেলের ভিতরে যেটা আছে এটাকে পুরোটাকে যদি একটা সাব ট্রি কনসিডার করি, এটার একদম টপে যে আছে সেটাকে বলবো ওই সাব ট্রির রুট। সিমিলারলি এটাকে যদি একটা সাব ট্রি বলি এই পাশের অংশে, Recording stopped. ইমতিয়াজ ভাই এবার শুরু করো, তারা আবার গেছে। মুশফিক, সাব্বির, ভাবতেছে
আচ্ছা, স্যারের ইলেকট্রিসিটি চলে গেছে, তো স্যার পরে জানাবে যে কখন রিজিউম করবে ক্লাস। কি হয়েছে? স্যারের ইলেকট্রিসিটি চলে গেছে, তো এই ক্লাসটা এখন আপাতত পজ আছে, তারপরে জানিয়ে দিবে যে কখন রিজিউম করবে ক্লাস। তো এখন কি আমরা মিটিং এ থাকবো না বের হয়ে যাবো? আমিরুল স্যারের কেস হয়েছে আর কি। স্যার কি আসবে না আসবে না আমার কি বললেন? এখন স্যার কিন্তু চাইলে যে কোনো সময় জয়েন করতে পারে, 10 মিনিট পরও 15 মিনিট পরও, কারণ স্যারের তো অ্যালটেড টাইম একদম 1:40 পর্যন্ত, বিশাল টাইম। স্যার যদি 15 মিনিট পরও জয়েন করে তাও 1 ঘন্টা ক্লাস নিতে পারবে। কি আমরা কি মানে জয়েন দিয়ে থাকবো নাকি লিভ মারবো? লিভ তো মারবো না, তাই না? আচ্ছা, আবরার আসোস? বল। ওই 3 নাম্বারটা 112 কেমনে হয় একটু বুঝাতো, মিটিং যেই তো আছে বুঝা দে। আমারও তো সেম কোয়েশ্চেন, 112 কিভাবে হয়? আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে ওই যে এরপর গুগল যে সলিউশনটা আছে ওটা হচ্ছে লাইক ধর মানে প্রথম যে পোর্শনটা আছে লাইক কত 4C সামথিং, ওইটা এগুলো হচ্ছে তোর বুঝছি বুঝছি, ইয়া 3টা এজ ওটা তো জাস্ট 4টা এজ নিয়ে বুঝছি, 2টা এজ নিয়ে 64টা ওটা হয় কেমনে সেটা একটু। মানে প্রথম পোর্শনটা হচ্ছে জাস্ট সিলেক্ট করতেছে 4টা থেকে, সেকেন্ড পোর্শনটা হচ্ছে জাস্ট তোর আমরা পড়ছিলাম না যে এই রিলেশনের ক্ষেত্রে মানে 2 টু দি পাওয়ার ফর্মে হচ্ছে আনসার হবে। বাট চিন্তা করে এখানে তো আমার এজ কয়টা, 6টা না? এজ হচ্ছে 6টা, বাট
Recording in progress. Okay. আমরা লেফট সাবট্রি রাইট সাবট্রি এই জিনিসগুলো তো বুঝেছি, রাইট? আর যদি ডাউট থাকে আপনি প্লিজ সাথে সাথে আস্ক করবেন। ওকে, সো ইন্টারনাল ভার্টেক্স বলতে আমরা কি বুঝবো? এরপর ডেফিনেশন হচ্ছে একটা ভার্টেক্সকে আমরা তখনই ইন্টারনাল ভার্টেক্স বলবো যদি থাকে চিল্ড্রেন মানে হচ্ছে নিচে ডিসেন্ডেন্ট থাকে। ওকে, সো কোশ্চেন হচ্ছে কেউ বলতে পারবেন তাহলে রুট কে কি আমরা শিখব? আর কোশ্চেন কি আপনারা বুঝতে পেরেছেন? রুট কে কি ইন্টারনাল ভার্টেক্স বলতে পারবো? বলা যায় কেন, কিভাবে বলা যায়? স্যার ওটা থেকে স্যার আমার থাকতে পারে ইয়া বের হচ্ছে স্যার। সরি স্যার ওটা থেকে ব্রাঞ্চ বের হচ্ছে এই জন্য স্যার। রাইট, ব্রাঞ্চ যেহেতু বড় হচ্ছে তো এটাকে ইন্টারনাল ভার্টেক্স বলা যাবে। লিফ কে ইন্টারনাল ভার্টেক্স বলা যায়? নো স্যার, ব্রাঞ্চ নাই স্যার। না স্যার, এটা ব্রাঞ্চ থাকবে না, সো লিফ কে আসলে ইন্টারনাল ভার্টেক্স বলা যাবে না। ওকে, আচ্ছা, নাও আরেকটা ডেফিনেশন দেখেন, এখানে বলা আছে a subtree at vertex B is the subgraph of the tree consisting of the vertex B and its descendants and all the edges incident to those descendant. কোন একটা ভার্টেক্স V তে এর সাবট্রি বলতে বুঝাবে যে এর নিচে যারা আছে তাদের সবাইকে নিয়ে যদি আমরা একটা সাবগ্রাফ তৈরি করি ওইটাই হবে। ওকে, পরের স্লাইডে যাই। এখানে দেখেন আমরা আগে যে গ্রাফটা দেখতেছিলাম সেই গ্রাফে আসলাম। এই গ্রাফের মধ্যে কতগুলো ইন্টারনাল ভার্টিসেস আছে দেখি কাউন্ট করে বলতে পারবেন? এখানে ইন্টারনাল ভার্টেক্স কতগুলো আছে? এটাকে নাকি এটা বলতে পারবো, এটাও বলতে পারবো। এখানে ইন্টারনাল ভার্টেক্স আছে 3টা। লিফ কয়টা আছে? 4টা। এটা এন্ড লাস্ট এটা। এই 4টা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, সরি ইন্টারনাল না লিফ, 3টা ইন্টারনাল ভার্টেক্স আছে এখানে। পরের স্লাইডটাতে যদি চাই, নাও আমরা সোফার সিম্পল ট্রি দেখেছি। আরেক ধরনের ট্রি আছে যেটাকে বলা হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি এর ডেফিনেশন হচ্ছে a rooted tree is called a binary tree if every internal vertex has no more than 2 children. যদি ইন্টারনাল ভার্টেক্স এর 2 এর বেশি চিলড্রেন না থাকে সেই ক্ষেত্রে সেটাকে বাইনারি ট্রি বলা যায়। And আরেকটা ডেফিনেশন দেখেন এর নিচে লেখা আছে a tree is called a full binary tree if every internal vertex has exactly 2 children. যদি প্রত্যেকটা ইন্টারনাল ভার্টেক্সে এক্স্যাক্টলি 2টা চিলড্রেন থাকে সেই ক্ষেত্রে সেটাকে ফুল বাইনারি ট্রি বলা হবে। আর প্রত্যেকটা ইন্টারনাল নোডে যদি 2টার কম চিলড্রেন থাকে সেই ক্ষেত্রে সেটাকে ফুল বাইনারি ট্রি বলা যাবে না, সেটাকে সিম্পল বাইনারি ট্রি বলা যেতে পারে। দেন কোন একটা রুটেড ট্রিকে অর্ডারড রুটেড ট্রি বলা যাবে যদি তার যে চিলড্রেন গুলো আছে সেগুলোর মধ্যে একটা অর্ডারিং থাকে, রাইট? বা সেগুলোর মধ্যে গ্রেটার দেন লেস দেন বা ইকুয়াল না তো গ্রেটার দেন লেস দেন এরকম কোনো সম্পর্ক থাকে। লাইক যদি আপনি একটা ট্রি তৈরি করেন এরকম এ হচ্ছে রুট, এর আন্ডারে হচ্ছে রুট, এর আন্ডারে আছে বি এবং সি। দেখেন এই দুইটার মধ্যে একটা অর্ডারিং আছে, অর্ডারিং হচ্ছে আমরা এইভাবে কম দেখাতে পারি বি ইজ লেস দেন সি অর সি ইজ গ্রেটার দেন বি। আবার এর মধ্যে আমরা এভাবে ডিই এরকম একটা অর্ডারিং যদি আমরা দেখাতে পারি সেটাকে অর্ডার রুটেড ট্রি বলা হবে। আমরা একটু পরে সার্চ ট্রি দেখবো, সার্চ ট্রি দেখলে আসলে অর্ডার ট্রিটা একটু ভালো করে বোঝা যাবে।
আচ্ছা, এখন কোন একটা রুটেড ট্রি যদি অর্ডার্ড হয় তাহলে এর বাঁ পাশে যে ডিসেন্ডেন্ট থাকবে সেটাকে লেফট চাইল্ড বলা হবে, আর ডান পাশে যেটা থাকবে সেটাকে রাইট চাইল্ড বলা হবে। সো আমরা একটু আগে যেটা দেখছিলাম, এর আন্ডারে দুইজন আছে, বি এবং সি, এটাকে বলা হবে লেফট চাইল্ড, এটাকে বলা হবে রাইট চাইল্ড। স্যার অর্ডার জিনিসটা কি? আপনারা ডেটা স্ট্রাকচার করবেন, অর্ডার হচ্ছে যে যদি যে দুইটা চাইল্ড আছে এই দুইটার মধ্যে যদি কোনো একটা রিলেশন থাকে, অর্ডারিং থাকে, ওকে, যেমন এই যে বি ইজ লেস দেন সি, সো মানে গ্রেটার দেন লেস দেন রিলেশন আছে, এরকম ইয়েগুলাকে ধরেন কোন একটা পেয়ারকে অর্ডার বলতে পারি। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, সেখানে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। পেশেন্ট হই, এখানে দেখেন ট্রির কিছু প্রপার্টি দেখানো আছে। একটা প্রপার্টি হচ্ছে যে কোনো একটা ট্রিতে যদি n সংখ্যক ভার্টিসেস থাকে তাহলে সেখানে n-1 সংখ্যক এজ থাকবে। আপনারা এটা ধরেন কয়েকটা সিম্পল এক্সাম্পল দিয়ে টেস্ট করে দেখতে পারেন। ফর এক্সাম্পল যদি একটা ট্রি এরকম হয়, এ বি সি, এখানে দেখেন 3টা ভার্টেক্স আছে এবং এখানে এজ আছে অনলি 2টা, তার মানে একটা কম। যদি আরো একটা এজ অ্যাড করি ই, এখান থেকে ভার্টেক্স একটা বাড়লো, এজ একটা বাড়লো, সো আলটিমেটলি কি হলো, 4টা ভার্টেক্স 3টা এজ। এজ অলওয়েজ ভার্টেক্সের চেয়ে এক কম। পরের প্রপার্টিটা দেখেন, there are at most 2 to the power h leaves in a binary tree of height h হয়, সেই ক্ষেত্রে সেইখানে 2 to the power h সংখ্যক লিফ নোড থাকবে। নাও হাইট করে নেই, সো এটা একটু পরে আমরা ডিফাইন করব হাইট বলতে কি বুঝি। আমরা তো লেভেল তো বুঝেছি। সাপোজ এখানে দেখেন এই ট্রিতে কয়টা লেভেল আছে, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটাই হচ্ছে হাইট। ওকে, 2 যদি এখানে হাইট হয় তার মানে 2 টু দি পাওয়ার h, তার মানে 4টা লিফ থাকার কথা, এটমোস্ট 4টা লিফ থাকার কথা। এখানে দেখেন এটমোস্ট 4টাই আছে, একটা 2টা, 4 এর কম। ওকে, সর্বোচ্চ 4টা থাকতে পারবে। এটার প্রুফটা আপনারা বই থেকে দেখে নেবেন। এই থিওরেমটার একটা করলারি বা এটা ট্রি উইথ l লিভস, ইফ a binary tree with l leaves is full and balanced, যদি কোনো একটা l সংখ্যক লিফ বিশিষ্ট ট্রি ফুল এবং ব্যালেন্সড হয়। ফুল কখন বলবো, যদি ফুলের ডেফিনেশনটা কি ছিল, যদি সবগুলা ইন্টারনাল নোডে 2টা করে ভার্টেক্স থাকে। বাইনারি ট্রির ইন্টারনাল নোডে সবগুলোতে যদি 2টা করে ভার্টেক্স থাকে তখন সেক্ষেত্রে ফুল বলবো। ব্যালেন্স কখন, যদি লিফের যতগুলা ধরার কথা, ব্যালেন্সের ডেফিনেশনটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, এটা নিয়ে আপাতত ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা, কলারিটি হচ্ছে যদি কোনো একটা ট্রি এর এক সংখ্যক লিফ থাকে এবং ট্রিটা ফুল এবং ব্যালেন্সড হয় তাহলে সেটার হাইট হবে, হাইটের জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, হাইট হবে এটমোস্ট লগ টু এল পর্যন্ত। এটা হচ্ছে আপার বাউন্ড। ওকে, সাপোজ 4টা লিফ যদি হয়, l is equal to 4 যদি হয় তাহলে এটার হাইট হবে log 2 4, এটার আপার বাউন্ড, এটা আসলে 2 হবে, হাইট 2 হবে। আচ্ছা, এটার প্রুফটা আপনারা বই থেকে দেখে নেন। একটা অর্ডার বাইনারি ট্রির एग्जांपल দেওয়া আছে। অর্ডার বাইনারি ট্রি আসলে দেখে বোঝার উপায় হচ্ছে এখানে আমরা যেটা করব, এর আগে দেখেন কোনো অ্যারো ইউজ করি নাই। সো অর্ডার বাইনারি ট্রি যদি আমরা যদি এক্সামও দেখি যে ট্রি এর রিলেশনগুলা
অ্যারো দিয়ে দেখানো আছে, তো আমরা ধরে নেব এটা অর্ডারড বাইনারি ট্রি। আচ্ছা, আরেকটা ডেফিনেশন এখানে দেওয়া আছে, প্যারেন্ট বলতে আমরা কি বুঝবো? the parent of a non root vertex, যদি কোনো একটা vertex non root হয়, root ছাড়া অন্য কোনো vertex হয়, the parent of that non root vertex is the unique vertex u with a directed edge from u to v. তো যদি এরকম হয় যে আমাদের ট্রিটা হচ্ছে এটা b c d e, ই এর প্যারেন্ট বলতে আমরা কি বুঝবো? ই এর সাথে একদম ডিরেক্টেড এজ দিয়ে যেটা কানেক্টেড, এই যে সি, সি হচ্ছে ই এর প্যারেন্ট। সিমিলারলি ডি এর প্যারেন্ট হচ্ছে সি, अगेन সি এর প্যারেন্ট হচ্ছে এ, সিমিলারলি বি এর প্যারেন্ট হচ্ছে এ। ওকে, আর এর চাইল্ড কে আমরা কে কে বলবো? বি এবং সি কে এর চাইল্ড বলবো। এখন এখান থেকে দেখে বলেন, এখানে একটা কোয়েশ্চেন বলা আছে যে এড এর প্যারেন্ট কি হবে? এড কোথায় আছে? এটা হচ্ছে এড, এড এর প্যারেন্ট হবে হচ্ছে হাল, রাইট? লিফ বলতে কি বুঝি? অলরেডি আমরা এটা বলে আসছি, a vertex is called leaf if it has no children. যদি কোনো একটা ভার্টেক্স এর কোনো চিলড্রেন না থাকে সেটাকে আমরা লিফ বলবো। যেমন এখানে কতগুলো লিভস আছে? 1 2 3, তিনটা, 8 জো এন্ড 10, এই তিনটা হচ্ছে এখানে লিফ। অ্যানসেস্টর বলতে কি বুঝবো? কোনো একটা নোডের উপরে যারা আছে তারা হচ্ছে ওই নোডের জন্য অ্যানসেস্টর। যেমন ক্যানের অ্যানসেস্টর কারা হবে? ক্যানের উপরে যারা আছে, যেমন হাল এবং লিউ, এই দুইজন হচ্ছে ক্যানের অ্যানসেস্টর। ক্যানের উপরে যারা যারা থাকবে, বা ক্যানের প্যারেন্ট, তার প্যারেন্ট, এরা হচ্ছে ক্যানের অ্যানসেস্টর। ক্যানের ডিসেন্ডেন্ট বলতে কি বুঝবো? কোনো একটা ভার্টেক্সের নিচে যারা আছে তারা হচ্ছে ওই নোডের ডিসেন্ডেন্ট। যেমন হালের ডিসেন্ডেন্ট কারা হবে? এই হালের ডিসেন্ডেন্ট হবে এড, ক্যান এবং জো। এর নিচে সাবট্রিতে যারাই থাকবে তারাই হচ্ছে ওই নোডের ডিসেন্ডেন্ট। দেন লেভেল অফ এ ভার্টেক্স বলতে আমরা কি বুঝবো? কোন একটা ট্রি এর লেভেল অফ এ ভার্টেক্স বলতে আমরা বুঝবো দ্য লেন্থ অফ দ্য ইউনিক পাথ ফ্রম দ্য রুট। যদি আমরা রুট থেকে পাথের লেন্থ নেই, সেটাই হচ্ছে তার লেভেল হবে। যেমন এখানে টেডের লেভেল কত হবে? দেখি পাথের লেন্থ কত। এটা হচ্ছে একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, সো পাথের লেন্থ হচ্ছে 3, সো টেডের লেভেল হচ্ছে 3। তো একদম রুটের লেভেল কত হবে? রুট থেকে রুটের পাথ ডিসটেন্স হচ্ছে 0, সো রুটের লেভেল হচ্ছে 0 হবে। ম্যাক্সের লেভেল 1 হবে, সি এর লেভেল 2 হবে। সো লেভেলগুলোকে আমরা চাইলে এভাবে দেখাতে পারি। এটা লেভেল হচ্ছে 0, এটা লেভেল, সেকেন্ডটা লেভেল হচ্ছে 1, এটা লেভেল 2, এন্ড লাস্টেরটা লেভেল হচ্ছে এটা লেভেল 3। ওকে, এখানে হাইটের ডেফিনেশনটা পাওয়া যাবে যে কোন একটা রুটেড ট্রি হাইট বলতে বোঝাবে দ্য ম্যাক্সিমাম অফ দ্য লেভেলস অফ ইটস ভার্টিসেস। যেমন এখানে দেখেন ম্যাক্সিমাম লেভেল আসলে কোনটার? টেডের লেভেল ম্যাক্সিমাম হবে 3, ইভেন জয়ের লেভেল হচ্ছে এখানে 3 হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। যদি ক্যানের লেভেল নেই, এটার লেভেল হচ্ছে 2, এটার লেভেল হচ্ছে 1। সো মিনিমাম গুলা নেব না, ম্যাক্সিমামটা নিব। সো ম্যাক্সিমাম যে লেভেল সেটাই হচ্ছে হাইট।
সো এখানে জয়ের হাইট হবে হচ্ছে যেহেতু ম্যাক্সিমাম, সো পুরো ট্রি এর হাইট হবে এখানে 3। ওকে, এই যে ব্যালেন্সের ডেফিনেশনটা এখানে আসে, আমি আগে বলতেছিলাম যে ব্যালেন্স বলতে কি বুঝবো, মানে একটা রুটেড বাইনারি ট্রি, এটার হাইট যদি h হয় তবে এটাকে ব্যালেন্স বলা হবে ইফ all its levels are at level h or h-1। যদি হাইট h হয় তাহলে যদি লিভস গুলা h হাইট অথবা h-1 হাইটে থাকে তখন সেটাকে ব্যালেন্স বলা হবে, আদারওয়াইজ ব্যালেন্স বলা হবে না। এক্সাম্পল দেখলে আমরা আর ইজিলি এই জিনিসটা ক্লিয়ার হব। a b c d e f g, এটার হাইট কত বলুন তো? এনিওয়ান? লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, হাইট হচ্ছে 3। ওকে, তো 3 হাইটের যদি 3 অথবা 2 হাইটে যদি সবগুলা লিভস থাকে তখন এটাকে ব্যালেন্স বলা হবে, আদারওয়াইজ ব্যালেন্স বলা হবে না। কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। এখানে দেখেন লেভেল 1 এ একটা লিভ আছে, কিন্তু ব্যালেন্স হইতে হলে ইদার লেভেল 3 তে থাকবে অথবা লেভেল 2 তে থাকতে পারে, লেভেল 1 এ থাকতে পারবে না। সো এই ট্রিটা আসলে লেভেল ব্যালেন্স ট্রি হবে না। কিন্তু এটাই ব্যালেন্স ট্রি হতো যদি এটার একটা চাইল্ড h থাকতো, তাহলে দেখেন সবগুলা লিফ, এটা তখন ইন্টারনাল নোড হয়ে যেত। h হচ্ছে যেহেতু 2 লেভেলে আছে, তাহলে লেভেল 2 এবং লেভেল 3 তে সবগুলা লিভস আছে, সো এটাকে ব্যালেন্স ট্রি তখন বলা যাবে। ওকে স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, যদি যেটা বলছিলাম, আমি ফর্মটা একটু সেট আপ করে নিই। এই যে দেখেন, কোন একটা রুটেড বাইনারি ট্রিকে আমরা ব্যালেন্স বলবো যদি ওই ট্রি এর সবগুলা লিফ লেভেল h বা হাইটের সমান অথবা হাইটের এক সংখ্যক কম লেভেলে থাকে। একটু আগে আমরা যেটা দেখছিলাম যে যদি h ভার্টেক্সটা না থাকতো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে একটা লিফ নোড c এটা লেভেল 1 এ আছে, বাট ব্যালেন্স হইতে হলে এটা হাইটের সমান লেভেল অথবা হাইটের চেয়ে এক কম লেভেলে থাকতে পারবে। তার মানে লেভেল 3 অথবা লেভেল 2 তে সবগুলা লিফ নোড থাকতে পারবে। যদি অন্য কোন লেভেলে থাকে তখন সেক্ষেত্রে সেটাকে ব্যালেন্স বলা হবে না। তো এখানে সিটা খেয়াল করেন, এটা লেভেল 1 এ আছে। তো ব্যালেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে 2 অথবা 3 তে থাকতে পারবে, বা h এবং h-1 এই দুইটাতে থাকতে পারবে। ওকে, তো এখানে যেহেতু ওই প্রপার্টিটা ব্রেক করতেছে এটাকে ব্যালেন্স বলা যাবে না। কিন্তু এটাকেই ব্যালেন্স বলা যাবে যদি এটা একটা চাইল্ড থাকতো, এটা একটা চাইল্ড এজ যদি থাকতো, তাহলে এখন দেখেন সবগুলা লিফ নোড, এটা একটা জি এবং এফ, এই চারটাই ইদার h অথবা h-1 লেভেলে আছে। সো এটাকে তখন ব্যালেন্স বলা যাবে। বুঝেছি? কেউ যদি এখনো না বুঝি প্লিজ আমাকে আস্ক করবেন। আচ্ছা, আমরা যদি পরেরটাতে যাই, আপনারা এটা দেখে বলেন এটা কি ব্যালেন্স হবে? ইয়েস স্যার। এটা ব্যালেন্সড হবে। এখন এই যে আমরা ট্রি পড়তেছি, ট্রি এর ইউটিলিটিটা কি বা এটার ইউজটা কোথায়? আমরা যে জিনিসগুলো পড়তেছি প্রত্যেকটা জিনিসের কম্পিউটার সায়েন্সে একটা ইউটিলিটি আছে বা ইউজ আছে। সো ট্রি এর একটা ইউজ হচ্ছে, সাপোজ আপনার কাছে কিছু এলিমেন্ট স্টোর করা আছে, আপনারা অলরেডি অনেকে প্রোগ্রামিং করতেছেন বা ইন্টারমিডিয়েটে করে আসেন, আপনারা কোন একটা নাম্বারের সার্চিং এর জন্য প্রোগ্রাম লিখে আসছেন। সাপোজ আপনার কাছে 10টা নাম্বার আছে,
সে আপনার কাছে 10টা নাম্বার স্টোর করা আছে একটা অ্যারেতে। যদি অ্যারেতে সিম্পল একটা অ্যারেতে 10টা নাম্বার স্টোর করা থাকে, তাহলে এখানে যদি সার্চ করতে চান, সে 3 8 9 2 7 5 2, ওকে। সো এই সার্চ করতে কতটুকু সময় লাগবে, সার্চিং টাইমটা, এটা হচ্ছে প্রপোর্শনাল টু দা কতগুলা নাম্বার এখানে আছে। যদি আপনার 10টা নাম্বার থাকে তাহলে যতটুকু টাইম লাগবে, কারণ আপনাকে প্রত্যেকটাকে সার্চ করে করে যেতে হবে। এইখানে দেখতে হবে নাম্বারটা আছে কিনা, এখানে প্রতিটা স্লটে যে দেখতে হবে ওইখানে। তো এভাবে যদি করতে চান তাহলে সার্চিং টাইমটা প্রপোর্শনাল টু দা নাম্বার অফ স্টোরড এলিমেন্ট হবে, রাইট। যদি এখানে 1000টা থাকে তাহলে 1000টি হবে, যদি 1 মিলিয়ন থাকে তাহলে 1 মিলিয়ন টাইমস টি, এরকম হবে, ওকে। সো এটাকে বলা হয় অর্ডার অফ এন বা এন এর প্রপোর্শনাল। সার্চিং টাইমটা এন এর প্রপোর্শনাল, যেখানে এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস স্টোরড ইন দা অ্যারে। নাও যদি এটা এন এর প্রপোর্শনাল হয়, সবগুলোতে যে সার্চ করতে হয়, সো সার্চিং এর জন্য অনেক সময় লেগে যাবে। আমরা চাই এই সার্চিং এর টাইমটা কমাতে। এটা কমানোর একটা উপায় হচ্ছে বাইনারি সার্চ ট্রি ইউজ করা। দেখেন অলরেডি আমরা বাইনারি ট্রি পড়ে আসছি, বাইনারি ট্রি কি জিনিস ছিল সেটা অলরেডি দেখে আসছি। সো এখানে নতুন একটা জিনিস আসছে, এটাকে বলা হচ্ছে বাইনারি সার্চ ট্রি বা বিএসটি। আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকতে পারেন। বিএসটি হচ্ছে একটা ট্রি, অবশ্যই বাইনারি ট্রি, বাট এখানে একটা প্রপার্টি হচ্ছে যে বিএসটির যে কোনো একটা নোডের আন্ডারে, সাপোজ এই নোডের আন্ডারে 2টা চিলড্রেন আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ওকে। এই প্যারেন্ট চাইল্ডের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা হচ্ছে বি এর ভ্যালু এর চেয়ে ছোট হবে এবং সি এর ভ্যালু এর চেয়ে বড় হবে, এটা হচ্ছে রিলেশন, ওকে। সো প্যারেন্টে যেটা থাকবে এটার বাম পাশে বসবে এর চেয়ে ছোট এলিমেন্ট গুলা, আর ডান পাশে বসবে ওকে। আমরা আমাদের এখানে আজান হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, আজানটা শেষ হোক তারপর আমি রিজিউম করছি। ওকে, আমরা প্রপার্টিটা তো বুঝতে পেরেছি, আমরা একটা এক্সাম্পল দেখি, তো আশা করি আমরা একটু ভালো বুঝতে পারবো। হ্যাঁ, বাইনারি সার্চ ট্রির কি কি প্রপার্টি থাকবে সেটার একটা লিস্ট এখানে দেখানো আছে। লিস্টটা চেয়ে আমি এক্সাম্পলটা দেখাতে বেশি ইন্টারেস্ট। এখানে সাপোজ কোন একটা বাইনারি সার্চ ট্রিতে এই এলিমেন্ট গুলো আমরা বসাবো, জে, ই, এফ, টি এবং এ। আমরা ধরে নিচ্ছি আমাদের যে ক্যারেক্টার লিস্ট আছে, ক্যারেক্টার লিস্টের মধ্যে অর্ডারিংটা হচ্ছে এরকম, লাইক এ থেকে বি বড়, বি থেকে সি বড়, সি থেকে ডি বড়, এন্ড সো অন, এরকম। S less than B, less than C, less than D, and so on. ওকে, তাহলে জে, ই, এফ, টি, এ এই এলিমেন্ট গুলো যদি আমরা কোনো একটা বাইনারি, এই এলিমেন্ট গুলো দিয়ে কোনো একটা বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করতে চাই, তাহলে সার্চ ট্রিটা আমরা এইভাবে ক্রিয়েট করব। শুরুতে একটা করে এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে একটা করে ট্রি এর ভার্টেক্স ক্রিয়েট করব এবং সেই ভার্টেক্স গুলো ট্রি এর মধ্যে একটা একটা করে বসাবো। সো জে নিয়ে প্রথমে একটা ভার্টেক্স ক্রিয়েট করলাম, অবভিয়াসলি এটা যেটা প্রথমে আসে, সো এটাই হবে হচ্ছে রুট।
তারপর এখানে ই বসাতে হবে। তো প্রপার্টিটা ছিল যদি এলিমেন্টটা হয় রুটের চেয়ে বা প্যারেন্টের চেয়ে ছোট তাহলে সেটা বাঁ পাশে বসবে, আর প্যারেন্টের যে বড় যদি হয় তাহলে ডান পাশে বসবে। তাহলে ই যেহেতু ছোট জেড চেয়ে, সেটা আমরা কোথায় বসাবো? বাঁ পাশে বসাবো, এটাকে এই পাশে বসাবো। তারপরে এফ আনলাম। এফ যেহেতু জেড চেয়ে ছোট, এগেন এটা বাঁ পাশে যাবে, বাঁ পাশে এসে দেখা যাচ্ছে এখানে ই আছে, এফ হচ্ছে আবার ই এর চেয়ে বড়, ই এর ডান পাশে বসবে। তারপরে টি আছে, টি হচ্ছে জে এর চেয়ে বড়, সেটা জে এর ডান পাশে বসবে। এরপরে এ আছে, এটা হচ্ছে জে এর চেয়ে ছোট, ই এর চেয়েও ছোট, এটা ই এর এ পাশে বসবে। সিমিলারলি এখানে যদি একটা জি থাকতো, জেড থাকতো, তখন এটা কিভাবে বসতো? প্রথমে জে যেতাম, জে এর চেয়ে বড়, টি এর চেয়ে বড়, সেটা এখানে বসতো। এখানে যদি একটা এম থাকতো, এমটা কোথায় বসতো? জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, সো এমটা এখানে বসতো। বুঝলাম? যদি একটা এন বসাতাম তাহলে এটা কোথায় বসতো? জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, এম এর চেয়ে বড়, সেটা এখানে বসতো। সো এইভাবে বাইনারি সার্চ ট্রি ক্রিয়েট করা যেতে পারে। স্যার ইয়েস, বলুন। স্যার এটা কি কনভেনশন যে সবসময় লেফট সাইডে স্মলার গুলো, রাইট সাইডে গ্রেটার গুলো? হ্যাঁ, এটাই কনভেনশন। থ্যাংক ইউ। এখন আসি যে এটা সার্চিং এ কিভাবে সুবিধা দিব। নরমালি যদি আমি এন কে খুঁজতাম তাহলে কি করা লাগতো? এই সবগুলো এলিমেন্ট একটা এর মধ্যে রেখে সেই সবগুলো এলিমেন্ট খোঁজা লাগতো, কিন্তু এখানে এনটা খোঁজা আসলে অত সবগুলো খোঁজা লাগবে না। আমরা কি করব, যদি এন খুঁজতে চাই, দেখবো যে এখানে কি আছে, জে আছে, জে এন হচ্ছে জে এর চেয়ে বড়, তাহলে ডান পাশে চলে যাব। তারপরে টি আছে, এন হচ্ছে টি এর চেয়ে ছোট, তাহলে বাম পাশে চলে যাব। তারপরে এন হচ্ছে এম এর চেয়ে বড়, ডান পাশে চলে যাব। সো এখানে এন অলরেডি এক্সিস্ট করতেছে, সো আমরা বলবো যে এই পুরো ট্রির মধ্যে এন এক্সিস্ট করে। সো সার্চিংটা অনেক ইজিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, এই পাশটা আমাদের সার্চ করা লাগতেছে না। সিমিলারলি এই পাশটাও সার্চ করা লাগতেছে না, খুবই কয়েকটা এলিমেন্ট আমরা সার্চ করতেছি, ঠিক আছে? এবং সেই এলিমেন্ট গুলো কি, যতগুলা এটার হাইট যত হবে, এই হাইটের সমান সংখ্যক এলিমেন্ট সার্চ করলেই হবে, এর চেয়ে বেশি করা লাগবে না। এখন হাইটের জন্য আবার একটা ইকুয়েশন আছে, log 2 বেস l অথবা log n। যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এটা হচ্ছে হাইটের প্রপোর্শনাল একটা রিলেশন। সো মানে n সংখ্যক এলিমেন্ট সার্চ না করে log 2n সংখ্যক এলিমেন্ট সার্চ করলেই হয়ে যাচ্ছে। সো সার্চিং টাইমটা অনেক কমে আসবে এখানে। তো এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখানো আছে যে এ ই এফ জেড এভাবে যদি এলিমেন্ট গুলো হয়, সেটা দিয়ে যদি একটা বাইনারি সার্চ ট্রি করা হয়, দেখা যাবে সার্চ ট্রি কাইন্ড অফ এরকম হবে। যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আগের এলিমেন্ট গুলো হচ্ছে সবগুলো আস্তে আস্তে ডানে বসতেছে, তখন এটা একটা লাইনের মতো মনে হবে রাদার দেন এ ট্রি, বাট এটা অবভিয়াসলি একটা ট্রি। দেখেন এখানে একটা বাইনারি ট্রির আরেকটা এক্সাম্পল দেখানো আছে। এই এক্সাম্পলে যদি মানে অলরেডি একটা এক্সিস্টিং ট্রি আছে, সেখানে যদি আমরা নতুন একটা নোড অ্যাড করতে চাই, যে নোডটা হচ্ছে ডি, এটা অ্যাড করলে এটা কোথায় বসবে একটু বলতে পারবেন? এটা কার আন্ডারে বসবে? এখানে যদি আমরা ডি বসাতে চাই, সেটা কোথায় বসবে? স্যার ই এর আন্ডারে। ঠিক আছে, দেখি জেড ছোট, ই এরও ছোট, এ এর বড়, তার মানে এইখানে বসবে ডি। আপনি কি এটাই বলছেন? এর ডান পাশে বসবে। ডান পাশে। তারপরে যদি বি বসাই, বি কোথায় বসবে? কেউ বলতে পারবেন বি কোথায় বসবে?
বি হচ্ছে জে এর ছোট, ই এর ছোট, এ এর বড়, ডানে আসবো, ডি এর ছোট, সো এটা ডি এর বাঁ পাশে বসবে। যদি এল বসাই, এল কোথায় বসবে? এল হচ্ছে জে এর চেয়ে বড়, টি এর চেয়ে ছোট, এম এর চেয়ে ছোট, কে এর চেয়ে বড়, সো এটা এখানে বসবে। সিমিলারলি যদি আমরা কিউ বসাতে চাই, কিউ যদি বসাতে চাই, জে এর চেয়ে বড়, টি এর চেয়ে বড় না ছোট? বড় স্যার। ছোট স্যার। টি এর চেয়ে ছোট। কিউ আর এস টি। টি এর চেয়ে ছোট, টি এর চেয়ে ছোট হলে বাইরে আসবো, এম এর চেয়ে বড় হবে, টি এর চেয়ে বড় হবে, সো এখানে বসা উচিত, রাইট? যদি এস বসাতে চাই, এস এখানে বসবে। বি যদি বসাতে চাই, এটা এখানে বসা উচিত। জি যদি বসাতে চাই তাহলে এটা এখানে বসা উচিত, ডান পাশে। তো এই জিনিসগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কিভাবে বাইনারি ট্রি ক্রিয়েট করা যায়। আপনাদের কাছে একটা বাইনারি সার্চ ট্রি অলরেডি দেওয়া আছে, সেখান থেকে খুঁজে বের করতে হবে যে এফ আছে কিনা। সার্চ করার একটা এক্সাম্পল এখানে দেখানো আছে, সো আমরা টেস্ট করব এফ আছে কিনা। প্রথমে রুটে যাব, রুটেরটা টেস্ট করে দেখব এটা কি এফ কিনা। এটা তো এফ না, সো এফ যেহেতু জে এর চেয়ে ছোট, সো ডান পাশের অংশটা আসলে সার্চ করাই লাগবে না, ডান পাশের অংশ সার্চ করাই লাগবে না, বাম পাশের অংশে থাকা উচিত। তাহলে বাম পাশে গেলাম, এখানে দেখলাম যে এফ আছে কিনা, এটা তো ই, সো এখানেও নাই। সো এফ যেহেতু ই এর চেয়ে বড়, তাহলে ই এর এই অংশটা চেক করার দরকার নেই, এই পাশে যদি থাকলো, না থাকলে নেই। তো আমরা ডান পাশে আসলাম, এখানে দেখলাম যে এটা এফ কিনা, দেখলাম যে এটা এইচ, সো এটা এফ না, সো এটা তো আসলে ডিসেন্ডেন্ট আর কেউ নাই, সো সার্চ এ পর্যন্তই থামবে, সো এখানে আসলে এফ নাই। সো আলটিমেটলি কয়টা এলিমেন্ট সার্চ করা লাগলো? রুটে টেস্ট করা লাগলো এফ কিনা, ইতে টেস্ট করা লাগলো, আর এটাতে টেস্ট করা লাগলো, মানে তিনটা টেস্টই আসলে সাফিস। ওকে, সবগুলা টেস্ট করা আসলে এখানে দরকারই পড়ছে না। সো বুঝতে পারতেছেন সার্চিংটা কত এফিশিয়েন্ট হয়ে গেছে। আর পয়েন্টটা কি বুঝতে পারছেন? এখানে সবগুলা নোড আসলে সার্চ করার প্রয়োজন পড়ছে না, অনলি তিনটা সার্চ করলেই আমরা বুঝা যাচ্ছে যে এখানে অ্যাপ আছে কিনা। আমাদের এরপরের টপিক হচ্ছে ট্রাভার্সাল অ্যালগরিদম। আমাদের বেশি টপিক বাকি নাই, আমরা একটা কাজ করতে পারি, এই টপিকগুলো আমরা নেক্সট দিনের জন্য রেখে দিতে পারি, আর এটা আজকে আমি শেষ করে দিই। ট্রাভার্সাল অ্যালগরিদম, তিনটা অ্যালগরিদম আছে ছোট ছোট, আমার বাকি থাকবে আমরা নেক্সট দিন দেখে নেব। দেখেন, ট্রাভার্সাল অ্যালগরিদমের কাজ হচ্ছে কোনো একটা ট্রিকে ট্রাভার্স করা বা ট্রিয়ে সবগুলো এলিমেন্ট সার্চ করে দেখা। বাইনারি ট্রি হয় বা এনি ট্রি হয়, সেটাকে তিন ভাবে সার্চ করতে পারি। তো এই তিনটা উপায় হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। তিন ভাবে সিস্টেমেটিক্যালি পুরো ট্রিটাকে সার্চ করতে পারি। সো কখন প্রি অর্ডার বলবো, কখন ইন অর্ডার বলবো, কখন পোস্ট অর্ডার বলবো, সেটা আমরা একটা একটা করে দেখব। প্রি অর্ডার বলবো যদি কোন একটা অ্যালগরিদমে আমরা রুট থেকে শুরু করব, প্রথমে রুট সার্চ করব, রুট ট্রাভার্স করব, তারপরে লেফট সাব ট্রি ট্রাভার্স করব, রাইট সাব ট্রি ট্রাভার্স করব। এভাবে যদি যাই তাহলে এটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল। আরেকবার বলি, প্রথমে আমরা এখানে কি আছে, তারপরে লেফট সাব ট্রি দেখব, দেন রাইট সাব ট্রি দেখব। এভাবে যদি ট্রাভার্স করে যায় তাহলে সেটাকে বলা হয় প্রি অর্ডার ট্রাভার্সাল। যেমন এটা হচ্ছে একটা ট্রি, এই ট্রির প্রথমে রুটকে ভিজিট করব, তারপরে লেফট সাব ট্রি ভিজিট করব, দেন রাইট সাব ট্রি ভিজিট করব। এভাবে যদি যাই এটাকে প্রি অর্ডার ট্রাভার্সাল বলতেছি। এখন আমরা যদি বলি যে তাহলে ট্রাভার্সাল অর্ডারটা কি হবে,
বা এটা যদি আমরা প্রিন্ট করে একটা একটা করে ভিজিট করার পর, তাহলে প্রিন্টিং অর্ডারটা কি হবে? প্রিন্টিং অর্ডারটা হবে এরকম, প্রথমে রুটে যে এটা কি আছে সেটা দেখে ফেললাম, তাহলে প্রথমে যে দেখতে পেলাম, তারপরে আমরা লেফটে যাব। ওকে, লেফটে যে আর কি আছে, ই আছে, তাহলে ই কে আমরা দেখতে পেলাম, তাহলে এরপরে ই কে দেখতে পেলাম। ই এর পরে আবার আমরা লেফট সাবট্রিতে যাব, তার মানে এতে যাব, একে দেখতে পেলাম, তাহলে ই এর পরে এ আসবে, এর নিচে আর কেউ নাই, তাহলে ইতে ফেরত আসলাম, তাহলে ই এর লেফট সাবট্রি ভিজিট করা হয়ে গেলে এখন রাইট সাবট্রি ভিজিট করব, তার মানে এইচ ভিজিট করব, তাহলে এইচ দেখে ফেললাম, এইচ এর নিচে আর কেউ নাই, তাহলে মানে হচ্ছে আবার ব্যাক করব। সো রুট তো আগে দেখে ফেলেছি, এটা রাইট সাবট্রি এখন ভিজিট করব, রাইটে যে প্রথমে টি এর দেখা পাবো, সো টি দেখতে পেলাম, এরপরে ট্রি দেখার পরে ট্রি এর যে লেফট সাবট্রি এটা ভিজিট করতে যাব, দেন এটা যদি ভিজিটে যাই সেখানে এম পাবো, এম এর নিচে আর কেউ নেই, ব্যাক করব, এটা রাইট সাবট্রি ভিজিট করব, সো রাইট সাবট্রি ভিজিট করলে এখানে ওয়াই পাওয়া যাবে। সো এটা হবে ভিজিটিং অর্ডার, জে ই এইচ টি এম ওয়াই। ওকে, সো যদি এটা আমরা সাম আপ করি, প্রথমে রুট ভিজিট করব, দেন রুটের লেফটে যে আছে সেটা ভিজিট করবো, রুটের রাইটে যে আছে সেটা ভিজিট করবো, পুরো লেফট ভিজিট হয়ে যাওয়ার পরে তারপরে পুরো রাইট ভিজিট করবো, এইভাবে আমরা যাব। যদি আমরা ইন অর্ডার ভিজিট দেখি, ইন অর্ডার ভিজিট হচ্ছে প্রথমে লেফট ভিজিট করব, তারপরে হচ্ছে প্যারেন্টার ভিজিট করব, দেন রাইট ভিজিট করব। এক্সাম্পলে চলে যাই সরাসরি, এটাই ইন অর্ডার ট্রাভার্স করে দেখব। ইন অর্ডার ট্রাভার্সে প্রথম হচ্ছে লেফট সাবট্রি ভিজিট করব, তারপরে রুট ভিজিট করব, দেন রাইট সাবট্রি ভিজিট করব। তাহলে এটার অর্ডারিংটা কিরকম হবে সেটা যদি আমরা বের করার চেষ্টা করি, রুটের লেফটে ভিজিট যাব, লেফটে যাব, তারপরে তাহলে এটা সাব নোটের রুট হবে, এটার লেফটে যাব, এটা আর কিছু নাই, এটা লেফট রাইট কিছুই নেই, তো এটা ভিজিট করে ফেলবো। শুরুতে আসবে হচ্ছে এ, তারপর হচ্ছে এটার যে রুট সেটা ভিজিট করব ই, তারপর এটার যে রাইট সেটাকে ভিজিট করব এইচ। তাহলে হচ্ছে লেফট সাবট্রি পুরোটা ভিজিটেড হয়ে গেছে, তাহলে এই পুরোটার যে প্যারেন্ট সেটাকে ভিজিট করব, তার মানে জ্যাকে ভিজিট করব, দেন রাইট সাবট্রি ভিজিট করব, তার মানে এটুকু ভিজিট করতে হবে। এটুকু ভিজিট করার সময় কি করব, আবার এটা হচ্ছে সেই সাবট্রির জন্য রুট, তাহলে রুট ভিজিট করার আগে আগে লেফট সাবট্রি ভিজিট করতে হবে, তার মানে এম কে ভিজিট করতে হবে, তাহলে এটা হচ্ছে এম, তারপরে এটার প্যারেন্টটাকে ভিজিট করব টি, তারপরে এটা রাইট সাবট্রি ভিজিট করতে, রাইট সাবট্রিতে এটা আছে ওয়াই, এটা হবে ওয়াই। সো এটা হচ্ছে ভিজিটিং অর্ডার। নাও ফাইনালি পোস্ট অর্ডার ট্রাভার্সাল যদি বলি, পোস্ট অর্ডার ট্রাভার্সালটা কি আপনারা নিজেরা বের করতে পারবেন, যে এটারে যদি পোস্ট অর্ডার ট্রাভার্সাল করি, পোস্ট অর্ডার ট্রাভার্সাল হবে শুরুতে লেফটে ট্রাভার্স করব বা ভিজিট করব, তারপরে রাইটে ভিজিট করব, একদম শেষে হচ্ছে রুটে ভিজিট করব। আবার বলি, একদম শুরুতে লেফট সাবট্রি ভিজিট করব, লেফট সাবট্রি, তারপরে রাইট সাবট্রি, তারপর হচ্ছে রুট, এভাবে যদি ভিজিট করে যাই তাহলে কি হবে, প্রথমে এটা ভিজিট করার আগে আগে লেফটে যেতে হবে, এখানে আসার পরে রুট এটা হয়ে গেলে এটারও লেফটে যেতে হবে, এটার আর কেউ নাই, লেফটে যেতে কেউ নাই, তার মানে এটাকে ভিজিট করতে হবে, এটা হবে এই। এরপরে কি বসবে বলেন তো, এটার যে প্যারেন্ট আছে তার রাইট সাবট্রি ভিজিট করতে হবে এইচ, তাহলে লেফট রাইট দুইটা ভিজিট হয়ে গেছে, এরপর হচ্ছে এই দুইটার রুট যেটা সেটাকে ভিজিট করব ই, এরপরে এইচ, তারপরে ই, তাহলে লেফট সাবট্রি পুরোটা ভিজিট হয়ে গেল। এখন কি করতে হবে, লেফট সাবট্রি ভিজিট হয়ে গেছে, রাইট সাবট্রি ভিজিট করতে হবে, তাহলে রাইট সাবট্রিতে যদি যাই সেখানে যে দেখলাম যে এটা হবে তখন রুট, এটার লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি ভিজিট করতে হবে, তাহলে এটার লেফটে আছে এম, রাইটে আছে ওয়াই, তাহলে আগে এম ভিজিট করতে হবে, তারপর ওয়াই ভিজিট করতে হবে, এটা এম ভিজিট করলাম, তারপরে ওয়াই ভিজিট করলাম, লেফট রাইট দুইটা ভিজিট হয়ে যাওয়ার পরে এটা এই দুইটা যে রুট সেটাকে ভিজিট করব,
আমরা টিকে ভিজিট করব। তাহলে এই পুরো রাইট সাবট্রি ভিজিট হয়ে গেল। তাহলে লেফট ভিজিট হলো, রাইট ভিজিট হলো, তারপরে রুট ভিজিট করব। রুট আছে জে, আমরা একদম শেষ হবে হচ্ছে জে। তাহলে এটাই হবে ভিজিট অর্ডার। নাও প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার, এটা নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে ইউ মে আস্ক। ইন অর্ডারটা আরেকবার দেখেন। ইন অর্ডার, ওকে। ইন অর্ডারে বলা আছে, আমি এখান থেকে দেখাই। ইন অর্ডার হবে প্রথমে আমরা লেফট সাবট্রি ভিজিট করব, তারপর রুটটা ভিজিট করব মাঝখানে, এই জন্য ইন বলতেছি, তারপরে রাইট সাবট্রি ভিজিট করব। তাহলে প্রথমে যদি লেফটে যাই রুটের, প্রথমে লেফট সাবট্রি ভিজিট করতে গেলাম, এখানে ই কে পেলাম, ই হচ্ছে এখানকার সাবট্রির জন্য রুট। তাহলে ই এর লেফটটাকে ভিজিট করতে হবে, তারপরে ই কে ভিজিট করতে হবে, তারপরে রাইট সাবট্রিকে ভিজিট করতে হবে। তাহলে ই এর লেফটে গেলাম, এ পেলাম, এ, তারপরে রুটে যাব, রুট হচ্ছে ই, তারপরে রাইট সাবট্রি, তার মানে এইচ। ওকে, তাহলে লেফট সাবট্রি, তারপরে রুট, তারপরে এইচ। তাহলে এইটুকু পুরাটা ভিজিট হয়ে গেল। এখন এইটুকু পুরাটা ভিজিট করতে হবে, তার মানে মাঝখানে আসবে জে। তাহলে এটা লেফট, এটা মাঝখানে জে, তাহলে এটা রাইট সাইডে কে বসবে, এই রাইট সাবট্রি। রাইট সাবট্রিতে যদি যাই তাহলে এখানে টি পাবো এই সাবট্রির রুট হিসাবে। তাহলে এটা লেফটে প্রথমে ভিজিট করব, তারপরে টি কে ভিজিট করব, তারপরে রাইটে ভিজিট করব। তাহলে এটা লেফটে আছে এম, মাঝখানে টি, রাইটে ওয়াই, দ্যাটস ইট। তাহলে এটা হবে হচ্ছে পুরো ট্রি এর ভিজিট অর্ডার। আর কোনো ডাউট? যদি ইন অর্ডার, সরি, প্রি অর্ডারটা আরেকবার দেখি। প্রি অর্ডারে কি করতে হবে, প্রথমে রুট, তারপরে লেফট সাবট্রি, তারপরে রাইট সাবট্রি। প্রথমে রুট ভিজিট করলাম জে, তারপরে লেফট সাবট্রি যদি ভিজিট করতে যাই, লেফট সাবট্রিতে এখানে ই আছে, তাহলে ইটাকে আগে ভিজিট করতে হবে, তারপরে ই এর লেফটে যে আছে সে, ই এর রাইটে যে আছে সে, ই এর লেফটে আছে এ, রাইটে আছে এইচ। তাহলে রুটের লেফটের সাবট্রি পুরোটা ভিজিট হয়ে গেল, মানে এইটুকু পুরোটা হয়ে গেল। তারপরে রাইটে আসবো, রাইটে যখন ভিজিট করব প্রথমে টি কে ভিজিট করব, তারপরে এম কে ভিজিট করব, তারপরে ওয়াই কে ভিজিট করব। এটা হচ্ছে প্রি অর্ডার ছিল। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সট যে এক দুইটা টপিক আছে এটা আমি নেক্সট দিন দেখে দেব। বাইনারি এক্সপ্রেশনটি এখান থেকে আমরা নেক্সট দিন দেখে নিব। ওকে, সো আপনাদের কাছে যদি কোনো কোয়েরি না থাকে এখানে লিভ নিতে পারেন। আর যদি কোয়েরি থাকে আমি আরো কিছুক্ষণ আছি, আপনারা আস্ক করতে পারেন। স্যার ওই ফাইনাল এক্সাম নিয়ে একটু কথা ছিল স্যার। ফাইনাল এক্সামের টপিকগুলা, ফাইনাল এক্সাম স্যার আপনি যে পোরশনটুকু পড়াইছেন এই পোরশনটুকু থেকে তো ফাইনাল এক্সামে আপনার কোশ্চেনটা হবে। আমাদের মধ্যে কিছু একটু কনফিউশন ছিল বিভিন্ন জিনিসপত্র নিয়ে আর কি। যে টপিকগুলো পড়িয়েছেন এগুলো বেসিক্যালি যে আমরা তো কেনেথ এইচ রোসেনের বইটা ফলো করছি এবং আরেকটা বই দিয়েছিলেন, দুইটা দেখছি আর কি স্যার। সমস্যা হচ্ছে যে বইয়ের মধ্যে থেকে মানে কোনো টপিক পড়ানো হয়েছে, আবার কোনোটা একটু বাদ গেছে, কোনোটা পড়ানো হয়েছে, এরকম আর কি। আমাদের তো সময়ের একটু ক্রাইসিস আছে, তো মানে ফাইনাল এক্সামের জন্য যদি আপনি আমাদেরকে একটু মানে যে এক্সাম্পল গুলো করেছি আর কি, যেমন আজকে যেমন সিডি তে কোশ্চেন হইলো এবং এর আগেও যেমন সিডি তে কোশ্চেন হয়েছে, এই রিলেটেড বা এইরকম যদি আমাদের কিছু এক্সারসাইজ দিয়ে দেন বই থেকে বা হচ্ছে বইয়ের বাইরে থেকে, যেগুলো আমাদের ফাইনাল এক্সামের প্রিপারেশন হিসেবে আমরা করতে পারি। কারণ এখানে যে প্রবলেম গুলো আছে সবগুলো হচ্ছে আসলে ইউনিক প্রবলেম, মানে একটা করলে যে আরেকটা পারা যায় এটা খুব মানে আমরা হচ্ছে সিটি গুলোতে আসে এই প্রবলেম গুলো ফেস করতেছি আর কি, যে একটা করতে পারছি বাট সিটিতে গিয়ে বা অন্য সময় দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম আসলে আমরা একটু পাজল হয়ে যাচ্ছি। তো মানে ফাইনাল এক্সামে যে ধরনের আসবে বা যে ধরনের ওইরকম যদি আমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ দিয়ে দেন আমরা তাহলে একটু প্র্যাকটিস করতে পারতাম। আর বাই দিস টাইম যেহেতু আমাদের এরপরে আর পিএল শুরু হইলে ক্লাস থাকছে না, তো আমরা ওই প্রবলেম গুলোর মধ্যে কোনো সমস্যা ফেস করলে আপনাকে ইনফর্ম করতাম।
ঠিক আছে, আমি আপনার প্রবলেমটা বুঝতে পেরেছি। মিটিংটা পজ করি, রেকর্ডটা পজ করে দিলাম। Recording stopped. আমি যে জিনিসগুলো পড়িয়েছি সেই টপিকগুলো এখানে লিস্ট করা আছে, এবং মেইনলি আমি ফলো করতেছি ফার্স্ট বুকটা। সেকেন্ড বুকটাতে আমি খুব বেশি যাচ্ছি না, বাট আপনারা সেকেন্ড বুকটাকে সাপ্লিমেন্টারি বুক হিসেবে ইউজ করতে পারেন। ওকে, বাট মোস্টলি ফার্স্ট বইটা যদি ফলো করেন দ্যাট উড বি সাফিস। ওকে, আমি আপনাদেরকে জিনিসগুলো সহজ করে দিচ্ছি। আচ্ছা, আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে দেখেন ফার্স্ট বইয়ের যে বুক কন্টেন্ট গুলা সেইগুলো আমি লিস্ট করে দিয়েছি, আপডেট করে দিব। হ্যাঁ, যাওয়ার আগে মিন্স আমি এই থার্সডেতে দেশের বাইরে চলে যাচ্ছি, এবং এটা হচ্ছে আপনাদের সাথে আমার লাস্ট কোর্স। ইভেন এমআইএসটি তে এটা আমার লাস্ট কোর্স। ওকে, আমি জানি না আপনাদের সাথে আদৌ দেখা হবে কিনা। স্যার চলে যাচ্ছে। আমি পড়াশোনা আমি যাব হচ্ছে নর্থ ক্যারোলিনা ইউএসএ তে। সো আমি কোশ্চেন আপনাদের করে দিয়েছি অলরেডি, কোশ্চেন জমা হচ্ছে ফাইনালে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপনাদের ফাইনালের স্ক্রিপ্টটা দেখবো হচ্ছে আয়ুলিতা ম্যাডাম। আমি ওনার কাছে সবকিছু সলিউশন দিয়ে যাব। আশা করি এখানে কোনো অসুবিধা হবে না বা কোনো বায়াসনেস বা কোনো তো যেটা বলছিলাম বুক কন্টেন্ট গুলো এখানে। আচ্ছা, দেখেন এটা যদি আপনাদের ফিজিক্যাল এক্সাম হতো, হ্যাঁ, কোশ্চেন আরো অনেক সহজ হয়ে যেত। এখানে আমার হাতে কিছু করার নেই। তবে আমি যখন খাতা দেখি, আচ্ছা সেটা টাফ হয়েছে, এটা চিন্তা করি আপনাদের খাতাগুলো দেখি, এবং আপনারা যদি মার্কস গুলো দেখেন দেখবেন যে মার্কস গুলো এনাফ হাই। এভারেজ মার্কস আসলে অন্য সময় যে এভারেজ হইতো, যেমন এর আগের বছরগুলোতে আমি যখন কোর্স নিয়েছি ওখানে এভারেজ হতো 10 এর কাছাকাছি, বাট আপনাদের এভারেজ হচ্ছে 15, 16, 17 এরকম হয়ে যাচ্ছে। ওকে, তো আপনাদের এভারেজ মার্ক অনেক হাই আছে, এটা নিয়ে আপনাদের অডিট হওয়ার কিছুই নেই, ইভেন ফাইনালও তাই হবে। তো যেটা বলছিলাম বুক কন্টেন্ট গুলো এখানে দেওয়া আছে, আমি যাওয়ার আগে বুক কন্টেন্ট গুলো আরেকবার আপডেট করে দিব, ওই বুক কন্টেন্ট গুলো দেখলেই হবে। এবং আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে না, চ্যাপ্টারের এক একটা সেকশনের শেষে কিছু এক্সারসাইজ প্রবলেম আছে। যদি আপনারা বইটা ওপেন করেন, বইয়ের 5.1 এ যাবেন, 5.1 এর সাথে দেখবেন কিছু এক্সারসাইজ প্রবলেম আছে। 5.2 এ যাবেন, 5.2 এর সাথে দেখবেন কিছু এক্সারসাইজ প্রবলেম আছে। আপনারা যদি ওইগুলা করেন, সো ওইগুলো আসলে আপনাদের যদি এক্সারসাইজের জন্য এনাফ হয়ে যাবে। আপনাদের আসলে আমার নিজের লিস্ট করে দেওয়ার কিছু নাই এখানে। ওই জিনিসগুলা প্রিপারেশনের জন্য সাফিস। ঠিক আছে, এর বাইরেও আপনারা চাইলে ওই বুক কন্টেন্টের যে জিনিসগুলো আছে ওইগুলো আসলে এই যে সেকেন্ড বইটাতে পাবেন, সেকেন্ড বইটা থেকেও কিছু এক্সারসাইজ করতে পারেন। ওকে, এর বাইরে কিছু করা লাগবে না। আর কোন একটা প্রবলেম এটা আপনি করে আসেন, এক্সারসাইজ করে আসেন, এই জন্য পারতেছেন জিনিসটা, মানে অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে এরকম হয় না। ওকে, অনেক সময় দেখা যায় যে একটা প্রবলেম আসলো, এই প্রবলেমটা একদমই নিউ, আপনি আগে কখনো দেখেনও নাই, আপনি ইনস্ট্যান্ট ওটা নিয়ে ব্রেইনস্টর্ম করবেন, ওইটা নিয়ে চিন্তা করবেন এটা কিভাবে সলভ করা যায়, সেটা চিন্তা করে ওইটা আপনি আনসার করার চেষ্টা করবেন। নট লাইক দ্যাট যেমন আপনারা স্কুল কলেজে যেভাবে পড়ে আসেন, বা আমরা স্কুল কলেজ লাইফে যেটা পড়ে আসছিলাম, যে আমাদের বইয়ের শেষে কিছু চ্যাপ্টারে এক্সারসাইজ থাকতো, ওইগুলা পড়তাম, ওইগুলা থেকে কোয়েশ্চেন হতো, ওইগুলাই আমরা আনসার করতাম। ইউনিভার্সিটিতে এই জিনিসটা হয় না, এই জিনিসটা এখানে এক্সপেক্ট করে আসলে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? যেহেতু আপনারা এখানে হওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা নতুন নতুন সিনারিও দেখবেন যেটা আগে কেউ দেখে নাই, আগে কেউ করে নাই, ওই জিনিসটাই আপনারা সলভ করার চেষ্টা করবেন, এবং ওই জিনিসটাই এখানে আপনাদেরকে শেখানো হচ্ছে। ওটার জন্য যতটুকু বেসিক দরকার সেই বেসিক গুলো আসলে আপনাদেরকে আমরা পড়াচ্ছি। আমার পয়েন্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, যে যদি নতুন একটা প্রবলেম আসে তাহলে এটা নিয়ে আপনারা ঘাবড়ায় যাবেন বা ওরিড হবেন, এরকম কিছুই না, এরকম করবেন না। ওকে, আশা করি আপনার কোয়েশ্চেনের আনসার আমি দিতে পেরেছি। আচ্ছা, এর বাইরে যদি কারো কোনো কোয়েরি থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, ভার্টেক্সে যদি আমি দুইটা ভার্টেক্স নেই, ওর মধ্যে যদি এজ দিয়ে কানেক্ট না করি তাহলে ওটা সাবগ্রাফ হয় না?
ওইটা দিয়ে হ্যাঁ যদি এজ না থাকে তাহলে তো এটা গ্রাফ হয়। যদি এক একটা কানেক্ট না করে, হ্যাঁ ওটা একটা সাবগ্রাফ হতেই পারে। জাস্ট দুইটা এজ থাকবে, এজ দিয়ে কানেক্টেড করলেও এটা সাবগ্রাফ হবে, না করলেও নতুন একটা দুইটা সাবগ্রাফ ভার্টেক্স থাকলেও হবে। বাট হবে। হ্যাঁ একটাতে এজ আছে, দুইটা আলাদা আলাদা বলা যাবে তখন। লাইক আপনি এরকম কিছু একটা চাচ্ছেন, সে এটা এ এটা বি, এই দুটো হচ্ছে কানেক্টেড। দুটো গ্রাফ আসলে আলাদা, হ্যাঁ এটা ডিসকানেক্টেড, এটা কানেক্টেড, হ্যাঁ দুইটাকে আলাদা সাবগ্রাফ হিসেবে কনসিডার করা যাবে। এখানে তিনটে সাবগ্রাফ হবে স্যার। সরি স্যার বললাম না স্যার, এখানে তিনটে সাবগ্রাফ হলো না? হ্যাঁ জি স্যার, এটাই বলছিলাম স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি? আচ্ছা, আর কারো কোনো কোয়েরি না থাকলে আমি আজকে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট দিন, দ্যাট মিন্স টুইসডেতে আবার কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।